সেন্ট্রাল পার্কে পেছন দিকে হাঁটা বলো, বা ডোনা গাঙ্গুলির সঙ্গে নাচের মুদ্রা বলো, বা কুণাল ঘোষের ভাড়ামো গুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে যদি কাজের কথা হয়ে থাকে, উনি বলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা অফশোর ক্যাম্পাস উনি কলকাতায় করতে চান। লন্ডন সফর প্রত্যেকবারের মতন এবারও শিল্প সম্ভাবনা এবং শিল্পর দিকে তাকিয়ে রয়েছে বাংলা এবং বাঙালি। কি মনে করেন, আগের বার স্পেন, এবার লন্ডন, কিন্তু বাদ সাধলো কিছু ছাত্রছাত্রী, কিছু লোকজন, তারা প্রশ্ন করে বসলো অভয়ার কি হবে, অভয়ার বিচার পেল না কেন, শিল্প আর কবে আসবে। উনি টাটা বেশ খানিকটা বললেন বটে, কিন্তু বিপদের মধ্যেই বললেন। সেই জায়গাতে লন্ডনে শিল্প সম্ভাবনা কতটা, আর মমতা ব্যানার্জির এই অস্থিরতার কারণটা কি? আচ্ছা, তোমার এই প্রশ্নের অনেকগুলো ভাগ আছে, একটা একটা করে উত্তর দিই। এক, তুমি প্রশ্ন করলে যে আগের বছর স্পেন গেছিলেন, এবছর লন্ডন, সামনের বছর কোথায়? সামনের বছর আন্টার্কটিকাও হতে পারে। আন্টার্কটিকা থেকে উনি হয়তো নিয়ে এলেন যে বরফ কলের ব্যবসা। উনি এইসব ব্যাপারে অত্যন্ত ইনোভেটিভ। তোমার মনে আছে বেশ কিছুদিন আগে উনি কাশফুল বালিশে ঢোকানোর একটা শিল্প বলেছিলেন উনি, এবং ওনার যিনি দিল্লির কাউন্টার পার্ট আছেন অর্থাৎ নরেন্দ্র মোদী, এরা অদ্ভুত অদ্ভুত ইনোভেটিভ কথাবার্তা বলেন। নালির গ্যাস থেকে চা গরম করা, বা কাশফুল দিয়ে বালিশ বানানো। এবার দুর্ভাগ্যবশত এগুলোর জন্য, বা কয়লা চুরি বালি চুরির জন্য, কোনোটার জন্যই ফরেন ইনভেস্টমেন্ট লাগে না। এবং ফ্রান্স বলো বা ইউকে বলো, এদের এই ব্যাপারে কোর কম্পিটেন্সি নেই। এবার উনাকে গিয়ে বলতে হবে যে উনি কি শিল্পটা চান। ওনাকে বলতে হবে যে উনি চপ শিল্প বা চা শিল্প করতে চান কিনা। চপ শিল্প বা চা শিল্পর জন্য অন্তত লন্ডন বা স্পেন খুব একটা যোগ্য প্রতিনিধির দল নয়। ওনাকে গিয়ে ওনার বলা উচিত ছিল যে আমি না এই এই শিল্প আনতে চাইছি। ফর এক্সাম্পল, বিলি মরিয়ার সঙ্গে উনি একটা সাক্ষাৎকার করেছেন। দুষ্টু লোকেরা বলছে যে উনি এখানে এসে বিয়ারের কারখানা খুলবেন, খুলতেই পারেন। যদি বিজয় মালিয়া বা ইউনাইটেড ব্রিওয়ারিজ, যার ধরো কারখানা ছিল হচ্ছে শ্রীরামপুর থেকে শুরু করে এন্টায়ার জায়গায়, যেগুলো এখন বন্ধ হয়ে গেছে, যা ওখানে উৎপাদিত হতো, মঙ্গল গ্রহের লোক খেত না, এখানকার লোকই খেত। শ ওয়ালেস, যাদের যাদের কোম্পানিগুলোর নাম ভুলে গেছেন তাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, শ ওয়ালেস, ধরে নিলাম সেই শিল্পটাই আসবে। সেটা তো বলতে হবে ওনাকে। ওনাকে তো বলতে হবে যে সেগুলো কোথায় হবে। ধরে নাও, আমিও বিশ্বাস করি যে কার্শিয়াং থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে বসিরহাট, এই যে পশ্চিমবঙ্গের ভূখণ্ড, সেখানে জনঘনত্বটা এতটাই বেশি, একর প্রতি বা বর্গ কিলোমিটার প্রতি জনঘনত্বটা এতই বেশি, এখানে ম্যানুফ্যাকচারিং শিল্প খুব একটা বেশি লাভজনক হতে পারে না। এখানে হয়তো পরিষেবামূলক শিল্প হবে। ফর এক্সাম্পল, আমি নিজে একজন তথ্য প্রযুক্তিবিদ। আমি, আমার বাড়িতে চাল ডাল তেল নুনটা আসে কিন্তু সফটওয়্যারে কাজ করে, এবং দীর্ঘ 20 বছর ধরে কাজ করছে। এবং তোমরা জানো আমার কিন্তু ডেটা সায়েন্সে পেটেন্টও আছে, এবং এই এই ব্যাপারে কথা বলার জন্য আমার অন্তত কিঞ্চিত পড়াশোনা এবং যোগ্যতাও আছে। ইউনিটেক, ইকোস্পেস, এই যে এসিজেড গুলো আছে, সেই এসিজেড বা হালফিলের দীর্ঘদিনের ঢক্কাডিনাদের পর যে ইনফোসিসের এসিজেড তৈরি হয়েছে, সেটা আলাদা ব্যাপার যে এখন খবরের কাগজ খুললে ইনফোসিস থেকে ফ্রেশার্সদের চাকরির খবর, মানে চাকরি যাওয়ার খবরটাই আমরা শুনতে পাই। সেটাও যদি ধরে নিই, হ্যাঁ, ইনফোসিসের যে ইনভেস্টমেন্টটা হয়েছে, বা এনটিটি ল্যাবের যে ইনভেস্টমেন্ট গুলো হয়েছে, সেগুলো কিন্তু পরিষেবা শিল্পের হয়েছে। তাহলে আপনি বলুন যে আপনি ওখানে কি আনতে যাচ্ছেন। এবার তুমি যদি ওনার সব ওই বাকি প্রক্ষিপ্ত অংশগুলো, অর্থাৎ সেন্ট্রাল পার্কে পেছন দিকে হাঁটা বলো, বা ডোনা গাঙ্গুলির সঙ্গে নাচের মুদ্রা বলো, বা কুণাল ঘোষের ভাড়ামো গুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে যদি কাজের কথা হয়ে থাকে, উনি বলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা অফশোর ক্যাম্পাস উনি কলকাতায় করতে চান। এবং ফ্লাইট, ফ্লাইটটা আসছি। আচ্ছা, অক্সফোর্ড ইউনিভার্সিটির বয়স কত? কম বেশি 250 বছর হতে চলেছে। 200 থেকে 250 বছর সব কলেজ। আচ্ছা, ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু অনেকগুলো কলেজ থাকে, কেলগ যেমন একটা কলেজ। এবার এখানে অফশোর কোম্পানি, মানে এটা তো হতে পারে না যে সারা পৃথিবীতে আজ অব্দি আমি কোথাও অফশোর ক্যাম্পাস করলাম না, হঠাৎ আমি কলকাতায় করব। আর এর পাশাপাশি এটা বুঝতে হবে, এখন কিন্তু এআই চলে এসছে, এখন কিন্তু ডিজিটালাইজেশন এসে গেছে। অর্থাৎ আমাকে যদি অফশোর থেকে বা অক্সফোর্ড থেকে বলো, কেমব্রিজ থেকে বলো, বা এরকম ডিগ্রি, এখন ডিগ্রি কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছর না, এখন কিন্তু সার্টিফিকেশন হয়। অর্থাৎ সার্টিফিকেশনের যে তোমাকে যদি কোর্স করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেখানে যেতে হবে না, অনলাইনে হতে পারে। একটা সেকেন্ড, কাটো দেখো।
এই সবিতাদি কথা বলো না। বলো না কিছু বলো না। আচ্ছা, এবার সমস্যাটা কোথায় হচ্ছে যে এই সময় কিন্তু বদলে গেছে। তাহলে কি হতে পারে সব থেকে গ্রহণযোগ্য একটা কি ভাবতে পারি যে আমার এখানে কি শিল্প হতে পারে? আমি ধরে নিলাম একটা শিক্ষার মৌ চুক্তি স্বাক্ষরিত হবে। সঙ্গে সত্যম রায়চৌধুরী গেছেন। সত্যম রায়চৌধুরী হচ্ছেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার, আজকালের কর্ণধারও বটে। আজকালের কি অবস্থা সেটা তুমিও জানো আমিও জানি। আজকালের কাল পরশু কি হবে কি হবে না আমার সে ব্যাপারে বিন্দু মাত্র ইচ্ছা নেই। কিন্তু টেকনো ইন্ডিয়া আমার পশ্চিমবঙ্গের একটা ব্র্যান্ড। টেকনো ইন্ডিয়ার সঙ্গে মৌ স্বাক্ষরিত হতে পারতো কোনো স্পেসিফিক কোর্সে। এবার জল আর তেলে তো মিশ খায় না। টেকনো ইন্ডিয়াকে তাহলে আগে বলতে হবে যে টেকনো ইন্ডিয়ার গত 10 বছরে কোর কম্পিটেন্সি কোথায়, টেকনো ইন্ডিয়া কতগুলো হোয়াইট পেপার সাবমিট করেছে, কতগুলো পেটেন্ট অ্যাপ্লাই করেছে। 2, অক্সফোর্ড হোক কেমব্রিজ হোক বা এই যেগুলো সব থেকে বড় বড় যেখানে মানুষজন পড়তে যায়, তারা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে পারতো যে আমার এখান থেকে 50 জন স্টুডেন্ট ওখানে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ক্যালকাটায় ওখান থেকে 50 জন আমার এখানে আসবে। সেটা একটা মৌ চুক্তি স্বাক্ষরিত হতো। কার সঙ্গে হবে? কুণাল ঘোষের সঙ্গে। ইংরেজিতে একটা কথা আছে, আ পার্সন ইজ ভ্যালিডেটেড বাই হিজ অর হার অ্যাসোসিয়েশন। তুমি যাদের সঙ্গে নিয়ে গেছো তার ভেতর একজন তোমার সরকার দ্বারা নথিভুক্ত চোর, কুণাল ঘোষ। তুমি এমন একজনকে নিয়ে গেছো যে শালবনীতে একটা ইট গাঁথতে পারেনি, সৌরভ গাঙ্গুলি। তুমি এমন একজনকে নিয়ে গেছো যার শিক্ষার অনেকগুলো ইনস্টিটিউট আছে কিন্তু ক্যাপিটেশন ফি থেকে শুরু করে এই সব বক্তব্যের ধারায় জর্জরিত। সেখানে দাঁড়িয়ে তুমি সঙ্গে কাকে নিয়ে গেছো? শ্রেয়া পান্ডেকে, যার নাম চিটফান্ড মামলায় অভিযুক্তদের তালিকায় ছিল। তুমি এই সব লোকগুলোকে নিয়ে যাচ্ছ আর গিয়ে আশা করছো ওখানে শিল্প করবে এবং সেখানে শিল্পের ইনভেস্টমেন্ট আসবে। এবার লোকজনের কি পারসেপশন তুমি বলো? কুণাল ঘোষ দুবাইতে দাঁড়িয়ে একটা কত নিরামিষ একটা ফটো দিয়েছে, নিচের লোকজন লিখছে ওখানে কিন্তু চুরি করলে প্রচন্ড কেলায়। তুমি ভাবতে পারছো এটা একটা ভাবমূর্তি হয়ে গেছে। লোকজন লিখছে আপনি তৃণমূলের সপার্শ্বদ ওখানে গেছেন, তৃণমূলের যেটা আসল কোর কম্পিটেন্সি অর্থাৎ চুরি, সেটা করে নিয়ে আসুন, কোহিনুরটাকে ঝেপে আনুন। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তাকে ভোট দিইনি, তিনি আমারও মুখ্যমন্ত্রী, এটা আমারও অপমান। এবার তুমি বলছো ফ্লাইট, যে কোনো রুট, টোটো রুট থেকে বাস রুট থেকে ট্রেন রুট থেকে ফ্লাইট রুট তৈরি হয় হচ্ছে কি লাভের জন্য। আজকে একটা সময় আমি চাকরি সূত্রেই বিভিন্ন সময় ইউরোপ বলো আমেরিকা এইসব জায়গায় আমাকে কর্মসূত্রে যেতে হয়েছে। লুফথানসার এখান থেকে বা লুফথানসা বলো কেএলএম বলো ব্রিটিশ এয়ারওয়েজ বলো আগে কলকাতা থেকে ফ্লাইট ছিল, সেটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল বলতো? কারণ আমার এখানকার শিল্প বাণিজ্যটা ক্রমশ কমতে থাকলো। হঠাৎ হঠাৎ লোকজন বিদেশে ঘুরতে যাবে বলে একটা ফ্লাইট রুট চালু থাকে না। যারা যারা তৃণমূলের দর্শক আছেন তাদেরকে বোঝবার জন্য বলি, মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে, এবং সেটা মানে আমার কথা বিশ্বাস করতে হবে না, গত কয়েক মাস আগেই সেটা সব খবরের কাগজে বেরিয়েছিল। বিভিন্ন বাস রুট এখন আর লাভজনক নয়, ওই কারণে বেশ কিছু বাস রুটকে রিভ্যাম্প করা হবে, রিভাইজ করা হবে। যার প্রাথমিক বলি হয়েছিল 3 নম্বর বাস। 3 নম্বর বাসটা আগে চলতো শ্রীরামপুর থেকে বাগবাজার বাটা পর্যন্ত, সেটা প্রায় 97 বছরের পুরনো একটা বাস রুট, এটা কালের নিয়মে বন্ধ হয়ে গেছে। কেন? কারণ এখন আর আগে যত যাত্রী পাওয়া যেত তত যাত্রী পাওয়া যায় না। যারা বসিরহাটের দর্শক শুনছেন, আপনারা ছোটবেলায় 79 রুটের বাস শুনেছেন, আজকে দেখতে পান? কারণ সেটা আর লাভজনক নেই। DN18 বাদুরিয়া থেকে শ্যামবাজার ক্রমশ সংখ্যা কমছে, যেখানে আপনার পশ্চিমবঙ্গে বাস রুট গুলো ক্রমশ কমছে লাভজনক যাত্রী নেই বলে। তাহলে ব্রিটিশ এয়ারওয়েজ কেন বলুন তো এখান থেকে চালাবে? এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ তো বিদেশি একটা ফ্লাইট সংস্থা। এয়ার ইন্ডিয়া আমার ভারতবর্ষের একটা অসামরিক বিমান মন্ত্রক আছে, তাকে গিয়ে অ্যাপিল করা উচিত।
যে আমার এখান থেকে এয়ার ইন্ডিয়া তো ভারতবর্ষের ক্যারিয়ার, সরকারি ক্যারিয়ার নয়, মানে এখন আর ভারত সরকারের আন্ডারে কোনো ক্যারিয়ার নেই, কিন্তু অসামরিক বিমান মন্ত্রকটা আছে, তার একটা মন্ত্রী আছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছিলেন। তো তাকে গিয়ে আবেদন করতে পারতেন। তার জন্য তো এখান থেকে তেল খরচা করে বা এখান থেকে আমার তোমার ট্যাক্সের পয়সায় লন্ডনে গিয়ে 60 জনের একটা সপার্ষদ নিয়ে গিয়ে এই আবেদন করার তো অর্থ নেই। এটা তো আমার অসামরিক বিমান মন্ত্রককে আবেদন করতে হতো যে এয়ার ইন্ডিয়া কেন এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট চালাচ্ছে না, যেখানে বম্বে থেকে চালাচ্ছে, যেখানে দিল্লি থেকে চালাচ্ছে। অভিষেক এখানে একটা কথা বলতেই হচ্ছে যে এই ছবি হঠাৎ করে প্রতিবাদের সঙ্গে সঙ্গে ওইরকম একটা ছবি। আচ্ছা, তুমি এই মুহূর্তে কিছু হলে একটা অতীতের ছবি তুমি বের করে রাখো, মানে আমি বলছি কতটা পরিকল্পনা মাফিক হলে ওই রকম একটা ছবি। তার পাশাপাশি শুনলাম একেবারে দু হাত উঁচু করে বললেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কে যারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞা, মানে এসএফআই ইউকে তে ওখানে যে কয়েকজনকে দেখলাম, তাদের অন্তত স্টুডেন্টের ভ্যালিডিটিটা চলে গেছে। মানে সায়ন বলো, শতরূপ বলো, দীপাঞ্জন বলো, এরা আমার অত্যন্ত ভালো বন্ধু, আমরা একসঙ্গে একাধিক মঞ্চ শেয়ার করেছি। ওদেরকে একটা জিনিস বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলবার একমাত্র উপায় হচ্ছে রাজনীতিতে এবং কিছু নথিভুক্ত প্রশ্ন করে। উনি প্রশাসক হিসেবে 10-এ 0 পেতে পারেন, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে উনি 10-এ 10 পান। ওই কারণে ওনার সঙ্গে বিরোধিতা করতে গেলে কখনো ওনার টার্ফে খেলতে নেই। এই সহজ সাধারণ বুদ্ধিটা বামপন্থীদের আসা উচিত ছিল। ওনাকে যে প্রশ্নগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় প্যাথোলজিক্যাল লায়ার, আমরা সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যা যা দাবি করছিলেন, সেই দাবিগুলোর সবকটা দাবি হচ্ছে ভুলভাল। সৃজন তার পরদিন যে পয়েন্ট ধরে ধরে যে ব্যাখ্যাটা তার নিজের ফেসবুকে দিয়েছে, সেরকম প্রশ্ন করা হয়েছিল। যেই মুহূর্তে ও অভয়া একটা সাবজুডিস ম্যাটার, যে কাউকে প্রশ্ন করলে আমি ওখান থেকে কিন্তু পিছলে বেরিয়ে যেতে পারি, কিন্তু ওখানে দাঁড়িয়ে যদি লোকজন প্রশ্ন করতে, যে ফাইন, আপনি যা যা দাবি করছেন, আপনি ছবি প্রিন্ট আউট করে এনেছেন, আপনি দয়া করে গত 14 বছরের ইয়ার অন ইয়ার ইনভেস্টমেন্ট ডেটাটা দেখান। এটা তো হতে পারে না যে আপনি ছবি প্রিন্ট আউটের সময় পেয়েছেন অথচ ডেটা প্রিন্ট আউটের সময় পাননি। ওখান থেকে শিল্পোন্নয়ন মন্ত্রককে একটা ফোন করবে, ডেটা পাঠিয়ে দেবে, আমলা সচিবরা তখন বসে থাকবে। এই প্রশ্নটা তুমি শুনতে পেলে না। তুমি কি দেখতে পেলে? আপনি অভয়া, মানে তোমাকে আমি ফুল টস দেবো, তো মমতা বন্দ্যোপাধ্যায় 6 মারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্নটা করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্নটা করা উচিত ছিল, যে আপনি যে শিল্পের দাবিগুলো করছেন, শিল্পগুলো মহাশূন্যে হয়নি, সেটা কোথায় হয়েছে, কবে হয়েছে। ধরে নিন উনি বললেন যে টাটা হিতাচি খড়গপুরে বামফ্রন্টের সময় থেকে চলছে। উনি বললেন যে কলকাতা কল্যাণী হাইওয়ের ওপর XYZ ইনভেস্টমেন্ট হয়েছে। ঠিক আছে, কোথায় হয়েছে, কত হয়েছে, অ্যামাউন্টটা বলতে পেরেছেন? কারা করেছে? জিও XYZ অ্যামাউন্ট ইনভেস্ট করেছে। আমার গত বছর স্পেনে আমি যে গেছিলাম, আমি 100টা মৌ স্বাক্ষরিত হয়েছিল, তার ভেতর 33টা বাস্তবায়িত হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু ওখানে কেউ করলো না, উল্টে এমন প্রশ্ন করলো যে প্রশ্নটা ডিসরাপশন হয় এবং উনি একটা শহীদের মর্যাদা পেয়ে যান। মাঝখান থেকে কি হলো, ওই মর্যাদার ফলে ফ্যামের মতো বেশ কিছু গোষ্ঠী, যারা হচ্ছে তৃণমূলের ঘোষিত চিয়ার লিডার, তারা রাস্তায় নেমে পড়বার সুযোগ পেল। বামপন্থী বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল ইংরেজি বলেন, এইগুলো প্রমাণ করবার জন্য আর কোনো ব্রাউনি পয়েন্ট নেই। এগুলো আমরা সবাই জানি, যারা ওনাকে ভোট দেন তারাও জানেন, যারা ওনাকে ভোট দেন না তারাও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার এক এবং একমাত্র উপায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারাতে হবে। না না না, এই ব্যাপারে কুণাল ঘোষ কিন্তু একেবারে মানতে নারাজ। কুণাল ঘোষ বলেই দিয়েছে নাকাম যে 2026-এ 250-র বেশি সংখ্যক আসন নিয়ে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। কে বলছেন? কুণাল ঘোষ। কুণাল ঘোষ একটা খুব ইন্টারেস্টিং কথা। কুণাল ঘোষ ভারতবর্ষের স্বাধীন নাগরিক, উনি সেই স্বাধীন নাগরিকের স্বাধিকারের মর্যাদা রেখেই প্রিজন ভ্যানে উঠবার সময় এটাও বলেছিলেন সারদার বিগেস্ট বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ এফআইআর করেনি। সেটা তো পাত্তাও দেয়নি বাংলার মানুষ মনে হয়েছে তারপরে ইলেকশনে। আমি একটা প্রশ্ন করেছো, বাংলার মানুষ পাত্তা দেয়নি, ঠিক। এবার তাহলে বলো যে আমরা
যারা বিরোধী রাজনীতিটা করছি কাদের জন্য করছি বা কেন করছি। ধরে নাও দেবাংশু, দেবাংশুর বাবা গুজরাটে কাজ করে, আমরা বিরোধী রাজনীতিটা করছি দেবাংশুর বাবার জন্য, যাতে দেবাংশুর বাবা শেষ জীবনটা বাংলায় এসে রিটায়ার করতে পারেন, এখানে একটা শিল্প হতে পারে, ওনাকে যাতে গুজরাটে গিয়ে না কাজ করতে হয়, তার জন্য আমরা রাজনীতিটা করছি। দেবাংশুর প্রায় 30 বছর বয়স, দেবাংশু আমার অত্যন্ত স্নেহভাজন। রাজনীতিটা কারোর পেশা হতে পারে না, বা ইউটিউবার হওয়াটা, ইউটিউবারটা অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে অর্থকরী হতে পারে, কিন্তু তুমি একটা পড়াশোনা করেছো, তোমার কেন একটা স্থায়ী অর্গানাইজ চাকরি হবে না? সেটার জন্য লড়াই করছি। রিজু দত্ত জন্যও আমরা লড়াই করছি, যে রিজু দত্ত কিন্তু চাকরিটা পেয়েছিল বামফ্রন্ট আমলে। এবার বামফ্রন্ট আমলে স্বাস্থ্য দপ্তরে চাকরি পেয়ে স্বাস্থ্য দপ্তরে না থেকেও কি করে এত রাজনীতি করতে পারে ঈশ্বর জানি। তোমাকে একটু জানিয়ে রাখি, দেবাংশুর কথা বললে, দেবাংশু কিন্তু দলের মধ্যে লড়ছে। কেন মমতা ব্যানার্জির এই রকম চরম অপমানের বিরুদ্ধে বয়স্ক যারা প্রবীণ তারা মুখ খুলছেন না? আজকে একেবারে স্পেসিফিক ভাবে দেবাংশু বলেছেন যে একদম ধরে ধরে যে তারা কি ঘুমিয়েছিলেন, শুনেছেন কিনা সে ভাষণ তাও জানা নেই। এরকম একটা প্রবীণ নবীন দ্বন্দ্ব চলছে, এবং এই লন্ডনের যে প্রতিবাদ সেটা সব মানে সর্বস্তরে করা হচ্ছে না, এই দাবিও দেবাংশু করছে। সেটা তো দলেরই লড়াই। দেবাংশু প্রবীণদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, কল্যাণ ব্যানার্জি ছাত্র যুবর এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলছে। এটা আদি তৃণমূল ভার্সেস নব্য তৃণমূলের লড়াই, নাকি ভাইপো তৃণমূল ভার্সেস পিসি তৃণমূলের লড়াই আমি জানি না, জানতে চাইও না। কিন্তু এই লড়াইয়ের কুটকাচালির মাঝখানে দাঁড়িয়ে দেবাংশুর সমবয়সী যারা বা দেবাংশুর পরবর্তী প্রজন্ম যারা, তাদের চাকরিটা হচ্ছে না। তৃণাঙ্কুর তার ছাত্র পরিষদের নেতা, ওর এখনো ছাত্র জীবন চলছে কিনা আমি জানি না, যদি চলে তাহলে প্রশ্ন হচ্ছে, বাবা তুই কি পড়ছিস? তোর সবার তো একটা শেষ থাকে, তুই এতদিন ধরে পড়ছিস, তুই কি সুকুমার রায়ের সৎপাত্র যে 19টি বার ম্যাট্রিকে ফেল করার পরও তুই এখনো ছাত্র জীবনে আছিস? অর এলস উনি তাপস রায় রেকর্ডটা ভাঙতে চাইছেন। তাপস রায় ছাত্র পরিষদের সভাপতি থাকাকালীন ওনার সম্বন্ধে এই মস্করা করা হতো, উনি কোলে বাচ্চা নিয়ে বাজার করতে যেতেন। এবার কার কি উদ্দেশ্য আমি বলতে পারবো না, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তৃণমূলে যারা ছাত্র পরিষদ করে, তুমি এই ছাত্র যুবর কথা বলছো না, তাদেরকে তৃণমূল সুপ্রিমোরা গুরুত্ব দেয় না। সায়নী ঘোষ এখানে টিকিট পায়, তৃণাঙ্কুর টিকিট পায় না, শঙ্কু টিকিট পায়নি, তৃণমূলে থাকে সেটা আলাদা, বিজেপিতে গিয়েও টিকিট পায় না। এবার যাদের পড়াশোনার সঙ্গে কোন রকম দূর দূর তাক সম্পর্ক নেই, তারা ছাত্র পরিষদ মানে ছাত্র পরিষদকে গুরুত্ব দেবে কেন? আর দেবাংশু ভালো কবিতা লেখে, ভালো ছড়া কাটে, ওর বক্তব্য বেশ রসালো হয়, অনেক সময় মনে হয় যে স্ট্যান্ড আপ কমেডি শুনছি, সব ঠিক আছে, কিন্তু এগুলো বলার মাধ্যমে তো আমার বাংলার অবস্থাটা পরিবর্তন হচ্ছে না। যে কন্যাশ্রী নিয়ে রাজ্য সরকার এত প্রচার করে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী নাবালিকা বিবাহের যে লিস্ট বেরিয়েছে, সেই রাজ্যে বিহারের পরে দ্বিতীয় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ গত 14 বছরে। আমার এখানে কাউন্সিলরে খুনোখুনি চলছে, গুলশান কলোনিতে আমরা শুনতে পাচ্ছি নাকি অবৈধ বাসিন্দারা চলে আসছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে যখন আমি আর তুমি আলোচনা করছি বাজেট, যেটা হচ্ছে গত মানে সামনের বছর বিধানসভা ধরলে শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেট অধিবেশনে হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী এই মানে এটা প্রমাণ করবার জন্য লড়ে গেলেন যে কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলিম। শুভেন্দু অধিকারী মোটামুটি এসইউসিআই এবং অবশ্যই হুমায়ুন কবির এসইউসিআই বাদ দিয়ে সব দল ঘুরে ফেলেছে। এবং হুমায়ুন কবির 2018 সালে বিজেপি জয়েন করেছিল, 2019-এ মুর্শিদাবাদ থেকে বিজেপির ক্যান্ডিডেট ছিল। সে আজকে বলছে যে আজকে আমার পার্টির থেকে বড় ধর্ম। খুব খুব ভালো কথা। যখন তুমি বিজেপিতে গেছিলে তখন কি বিজেপি সাম্প্রদায়িক দল ছিল না? এবং ওকে তো লোকসভায় ক্যান্ডিডেট হয়েছিল। শুভেন্দু অধিকারী 2018-19-এ এখন সেই ফটোগুলো সর্বত্র বিরাজ করছে, মাথায় ফেস টুপি পরে, মানে বিভিন্ন জায়গায় নামাজ পড়েছেন, এখন মাথায় গেরুয়া পাগড়ি পরে রামনবমীর মিছিল করছে। এটা কি গো অ্যাজ ইউ লাইক হচ্ছে, নাকি উনি শান্তিগোপাল? শান্তিগোপাল বলে একজন যাত্রা মানে মানে পশ্চিমবঙ্গের যাত্রা শিল্পের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ছিলেন,
যিনি বিভিন্ন চরিত্র অসাধারণ অভিনয় করতেন। আমি সুভাষ বলছি যে উনি এমন সুভাষ সেজেছিলেন বা লেনিনে, লোকজন চমকে যেত। তা এবার শুভেন্দু অধিকারী তার ফাঁকা জায়গাটা নেওয়ার চেষ্টা করছে কিনা আমি জানি না। অসাধারণ স্ক্রিপ্ট, অসাধারণ গেট আপ। আসলে এরা চোর। এদের একমাত্র, এরা না হিন্দুপন্থী না মুসলিমপন্থী, এরা হচ্ছে অ্যাকচুয়ালি টাকাপন্থী।